আসসালামু আলাইকুম। আমি সামিনা পারভিন, প্রভাষক দর্শন, নওফজনেসি সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। আজকে আমার বিষয় যুক্তিবিদ্যা প্রথম পত্র। আমি যুক্তিবিদ্যা প্রথম পত্র চতুর্থ অধ্যায় বিধেয়ক থেকে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমি বিধেয়ক কী সেই জিনিসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো। সদর্থ যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্ক বহন করে তাকে বলা হয় বিধেয়ক। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে সদর্থক যুক্তিবাক্যে আমরা আগের ক্লাসগুলোতে যুক্তিবাক্য নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো তাহলে দেখবে যে আমরা 4 প্রকার যুক্তিবাক্যের কথা বলেছি। এই 4 প্রকার যুক্তিবাক্য কী কী? এ, ই, আই, ও যুক্তিবাক্য। তাহলে কি কি? এ, ই, আই, ও যুক্তিবাক্য। এ হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য, ই হচ্ছে সার্বিক নঅর্থক যুক্তিবাক্য, আই হচ্ছে বিশেষ সদর্থক যুক্তিবাক্য, ও হচ্ছে বিশেষ নঅর্থক যুক্তিবাক্য। এর মধ্যে যেগুলো সদর্থক যুক্তিবাক্য, সেই যুক্তিবাক্যগুলোতে কি বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে একটা সম্পর্ক গ্রহণ করে। যে সম্পর্কটা বহন করে সেই সম্পর্কটাকে বলা হয় কি? বিধেয়ক। তাহলে উদ্দেশ্য বিধেয়র মধ্যকার যে সম্পর্ক সেটাই বিধেয়ক আমরা বলতে পারি। আমি একটি উদাহরণের মাধ্যমে জিনিসটি বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু লক্ষ্য করো। আমি কি যে এক্সাম্পলটা দিয়েছি সেটা একটু লক্ষ্য করো। মানুষ হয় মরণশীল, এটা একটা কি যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যের উদ্দেশ্য হচ্ছে মানুষ, বিধেয় হচ্ছে কি মরণশীল। তাহলে এই যুক্তিবাক্যের উদ্ধেয় আর বিধেয়র মধ্যে মানুষ আর মরণশীলের মধ্যে কি একটা বিশেষ সম্পর্ক রয়েছে। এই বিশেষ সম্পর্কটাই কি হচ্ছে বিধেয়। তাহলে আমরা কি বুঝলাম? বিধেয়ক হচ্ছে কি উদ্দেশ্য বিধেয়র মধ্যকার একটা সম্পর্ক। আর বিধেয়কটা কোন যুক্তিবাক্যের? সদর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য আর বিধেয়র মধ্যে যে সম্পর্কটা আছে সেটা বিধেয়। আর আমরা আগের ক্লাসে যুক্তিবাক্য নিয়ে পড়েছিলাম। আমরা 4 প্রকার যুক্তিবাক্য দেখেছি। এর মধ্যে এ, ই, আই, ও এই 4 প্রকার যুক্তিবাক্য রয়েছে। এর মধ্যে এ হলো সার্বিক সদর্থক, ই হচ্ছে সার্বিক নঅর্থক, আই হচ্ছে বিশেষ সদর্থক, ও হচ্ছে বিশেষ নঅর্থক যুক্তিবাক্য। এই 4 প্রকার যুক্তিবাক্যের মধ্যে সদর্থক যুক্তিবাক্যগুলোতেই বিধেয়ক থাকে, অর্থাৎ উদ্দেশ্য বিধেয়র মধ্যকার কি একটা সম্পর্ক থাকে। এখন আমি বিধেয় ও বিধেয়কের মধ্যে কি একটা বিধেয় আর বিধেয়কের মধ্যে কি কিছু পার্থক্য আছে, এই পার্থক্যটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। প্রথমে দেখি আমরা বিধেয়টা কি। যে পদ দ্বারা উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে। আর বিধেয়কটা কি উদ্দেশ্যের সাথে বিধেয়ের যে সম্পর্ক থাকে তাকে বলা হয় কি বিধেয়ক। আচ্ছা, তাহলে আমরা দেখলাম বিধেয় একটি কি পদ। তাহলে বিধেয়ক কিন্তু কোনো পদ না, বিধেয়ক হচ্ছে কি একটা সম্পর্ক। আমরা তারপর দেখলাম সদর্থক ও নঅর্থক যে কোনো যুক্তিবাক্যে কি বিধেয় থাকে, কিন্তু বিধেয়কের অস্তিত্ব কেবলমাত্র কি আমরা সদর্থক যুক্তিবাক্যে দেখতে পাই। বিধেয় বিশিষ্ট পদ হতে পারে, কিন্তু বিধেয়ক বিশিষ্ট পদ হতে পারে না। আমি আশা করি তোমরা বিধেয়কের মধ্যকার যে পার্থক্য সেটি বুঝতে পেরেছ। আচ্ছা, আমি এখন বিধেয়কের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে যুক্তিবিদ্যার জনককে, যুক্তিবিদ্যার জনক হচ্ছে কি এরিস্টটল। যুক্তিবিদ্যার জনক এরিস্টটল বিধেয়ককে 4 প্রকার শ্রেণীতে বিভক্ত করেছেন। এই 4 প্রকার কি কি দেখি? সংজ্ঞা, জাতি, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। তাহলে যুক্তিবিদ্যার জনক এরিস্টটলের মধ্যে আমরা বিধেয়ক কত প্রকার বিধেয়ক পেয়েছি? আমরা 4 প্রকার বিধেয়ক পেয়েছি। এটা কি কি? সংজ্ঞা, জাতি, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। প্লাটোনিক দার্শনিক সম্প্রদায়ভুক্ত যুক্তিবিধি হচ্ছে পরিফিরি। আর পরিফিরি বিধেয়কের তালিকা সংশোধন করেছেন। আর এই পরিফিরির যে বিধেয়কের তালিকা দিয়েছেন এটা এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। আর পরিফিরি কয় প্রকার বিধেয়কের কথা বলেছেন? পরিফিরি 5 প্রকার বিধেয়কের কথা বলেছেন। এই 5 প্রকার বিধেয়ক কী কী আমরা দেখি? জাতি, উপজাতি,
লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। তাহলে যুক্তিবিদ পরিফেরি কয় প্রকার? 5 প্রকার। যুক্তিবাক্যের কথা বলেছেন, তা হচ্ছে জাতি, উপজাতি, লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। তো আমরা প্রথমে দেখলাম যে যুক্তিবিদ্যার জনক এরিস্টটল বিধেয়কে 4 প্রকার শ্রেণীতে বিভক্ত করেছেন। আর যুক্তিবিদ পরিফেরি কয় প্রকার? 5 প্রকার বিধেয়কের কথা বলেছেন। আচ্ছা, আমি আশা করি তোমরা বিধেয়কের প্রকারভেদ সম্পর্কে ধারণা পেয়েছো। আমি এখন উদাহরণের মাধ্যমে এই 5 প্রকার বিধেয়কটা একটু সামান্য তুলে ধরার চেষ্টা করব। আমার প্রথম উদাহরণটি হচ্ছে সকল মানুষ হয় জীব। কি? সকল মানুষ হয় জীব। এখানে মানুষটা কি? উদ্দেশ্য, জীবটা হচ্ছে কি? বিধেয়। তাহলে এই যুক্তিবাক্যে বিধেয় জীব পদটি উদ্দেশ্য মানুষ পদের একটি কি? জাতি। আচ্ছা, দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে কিছু জীব হয় মানুষ। এখানে মানুষটা কি? বিদেহ, জীবটা হচ্ছে কি? উদ্দেশ্য। আর এখানে মানুষ পদটি উদ্দেশ্য, জীবের একটি কি? উপজাতি। আচ্ছা, তৃতীয় এক্সাম্পলটা হচ্ছে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখানে বিধেয়টা কি? বিধেয় হচ্ছে জীব। বিধেয় কি? এখানে বিধেয়টা হচ্ছে কি? জীব, আর উদ্দেশ্য হচ্ছে কি? মানুষ। আচ্ছা, এখানে বিধেয় জীব, উদ্দেশ্য মানুষের একটি কি? লক্ষণ। আচ্ছা, 4 নম্বরটা হচ্ছে সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল। এখানে বিধেয় মরণশীল, উদ্দেশ্য হচ্ছে কি? মানুষ। তাহলে বিধেয় মরণশীল, উদ্দেশ্য মানুষের একটি কি? উপলক্ষণ। আর 5ম এক্সাম্পলটা হচ্ছে সকল মানুষ হয় দ্বিপদ। এখানে দ্বিপদ হচ্ছে কি? উদ্দেশ্য, মানুষ হচ্ছে কি? বিধেয়। এখানে দ্বিপদ হচ্ছে কি? বিধেয়, মানুষ হচ্ছে উদ্দেশ্য। তাহলে বিধেয় দ্বিপদ, উদ্দেশ্য মানুষের একটি কি? অবান্তর লক্ষণ। তাহলে বিধেয় দ্বিপদ, উদ্দেশ্য মানুষের কি হচ্ছে? একটি অবান্তর লক্ষণ। আমি খুব সামান্যভাবে এক্সাম্পলগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আমার নেক্সট আলোচনার মাধ্যমে আমরা আরও বেশি ক্লিয়ার হতে পারবো বিধেয়কের এই প্রকারভেদ এবং এক্সাম্পলগুলো নিয়ে। প্রথমে আমরা তাহলে বিধেয়কের যে প্রকারভেদ, এর মধ্যে প্রথমে পেয়েছিলাম কি? জাতি। এখন আমি জাতি কি এবং জাতির একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। দুটি শ্রেণীবাচক পদ যদি পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে বাক্যার্থের বিবেচনায় কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ হিসেবে ব্যবহৃত বিধেয় পদটি উদ্দেশ্য পদ অপেক্ষা ব্যাপকতর হয় এবং ব্যাপক পদটি অপর পদটিকে অন্তর্ভুক্ত করে, তাহলে ব্যাপক পদটিকে অপর পদের জাতি বলে। তাহলে কি? জাতিটা কি? আমি আবার একটু বলি। দেখো, দুটি শ্রেণীবাচক পদ যদি পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত হয়, তাহলে কি? দুটি শ্রেণীবাচক পদ যদি একটা আরেকটার সাথে এমনভাবে সম্পর্কযুক্ত হয়, তো বাক্যার্থ বিবেচনা করো, তাহলে কোনো যুক্তি পারে উদ্দেশ্য বিধেয় পদ হিসেবে ব্যবহৃত বিধেয় পদটি উদ্দেশ্য পদ অপেক্ষা কী হবে? ব্যাপকতর হবে। তাহলে বিধেয় পদটা কী হবে? উদ্দেশ্য পদ ব্যাপকতর হবে এবং ব্যাপকতর পদটি অপর পদটিকে কি? অন্তর্ভুক্ত করবে। মানে ব্যাপক পদটি কি? অন্য পদটিকে অন্তর্ভুক্ত করবে। তাহলে ব্যাপকতর পদটিকে অপর পদের কি বলা হবে? জাতি বলা হয়। যেটা ব্যাপক, মানে যেটা বড়, সেটাকে আমরা কি বলবো? জাতি বলবো। তাহলে দুটি শ্রেণীবাচক পদ কি? পরস্পরের সাথে কি? অবশ্যই একটা সম্পর্ক থাকতে হবে। সম্পর্কহীন হলে হবে না। আর উদ্দেশ্য বিধেয়টা কি? বিধেয় হিসেবে নিব এবং কি? যেটা ব্যাপকতর, যেটা বড়, সেটাকে আমরা কি বলবো? আমি একটা এক্সাম্পল একটু দেখো তোমরা, একটা এক্সাম্পল দেখি আমরা। জীব ও মানুষ। আচ্ছা, যদি আমরা জীব ও মানুষের চিন্তা করি, জীব পদটি কি? মানুষ পদের একটা জাতি। আচ্ছা, ধরো জীব, জীবের সংখ্যা বেশি নাকি মানুষের সংখ্যা বেশি? অবশ্যই জীবের সংখ্যা অনেক বেশি। তাহলে ব্যাক্যার্থের বিবেচনায় জীবের সংখ্যা কি? জীবের ব্যাক্যার্থ বেশি। মানুষের ব্যাক্যার্থ কি? জীবের তুলনায় কম। আর জীব আর মানুষ কি একটা একটার সাথে সম্পর্কযুক্ত না? অবশ্যই একটার সাথে কি সম্পর্কযুক্ত। তাহলে জীব এবং সম্পর্কযুক্ত, আর ব্যাপকতার দিক থেকে জীব কি মানুষের থেকে বেশি। তাহলে জীব হচ্ছে কি মানুষ পদের জাতি। তাহলে কে জাতি? জীব হচ্ছে মানুষ পদের একটি জাতি। আশা করি তোমরা জাতি এবং জাতি এবং এর উদাহরণ সম্পর্কে কি ধারণা পেয়েছো।
তারপরে নেক্সট আমাদের প্রকারভেদটা কী ছিল? উপজাতি। আমরা এখন উপজাতি ও তার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। দুটি শ্রেণীবাচক পদ যদি পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে ব্যক্তর্থের বিবেচনায় তাদের একটি অপরটি অপেক্ষায় সংকীর্ণতর হয় এবং সংকীর্ণতর পদটি অপর পদের অন্তর্ভুক্ত হয়, তাহলে সংকীর্ণতর পদটিকে অপর পদের উপজাতি বলে। আচ্ছা, তাহলে বলছে কি দুটি শ্রেণীবাচক পদ যদি পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত হয়, মানে একটা যদি এমনভাবে যুক্ত হয় যে ব্যক্তর্থের বিবেচনায় আমরা যদি ব্যক্তর্থ বিবেচনা করি, তাহলে তাদের একটি অপরটি অপেক্ষা কি সংকীর্ণতর হবে এবং কি একটা অপরটা থেকে কি সংকীর্ণ মানে কম হবে, কি বিবেচনায়? ব্যক্তর্থ বিবেচনায়। তাহলে যে সংকীর্ণ পদটি অপর পদকে অন্তর্ভুক্ত করে, মানে সংকীর্ণ পদটা যদি ওই পদটাকে অন্তর্ভুক্ত করে, তাহলে সংকীর্ণ পদটিকে অপর পদের উপজাতি বলবে। তাহলে যে সংকীর্ণ পদটা, সেই পদটাকে যে ওই অপেক্ষিত বড় পদটার কি উপজাতি বলা হবে। আমি একটু একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, তোমরা এক্সাম্পলটা দেখো। মানুষ ও ছাত্র, কি আমরা কি বললাম? মানুষ ও ছাত্র। মানুষ পদটি ছাত্র পদটি মানুষ পদের উপজাতি, তাহলে ছাত্র পদটি মানুষের কি একটি উপজাতি। এখানে মানুষের সংখ্যা বেশি নাকি ছাত্রের সংখ্যা বেশি? অবশ্যই কি মানুষের সংখ্যা বেশি, আর ছাত্রের সংখ্যা কি সংকীর্ণ মানে কম। তাহলে সংকীর্ণ পদটিকে কি অপর পদের কি বলা হবে? উপজাতি বলা হবে। তাহলে সংকীর্ণ পদটি হচ্ছে ছাত্র, মানুষটা হচ্ছে কি ছাত্র অপেক্ষা মানুষের সংখ্যা বেশি, মানে মানুষের ব্যক্তর্থটা বেশি। তাহলে এখানে ছাত্র পদটি কি মানুষ পদের উপজাতি। আমরা যদি একটু একটা পরিমাণ ব্যক্তর্থ চিন্তা করলে মানুষ পদের ব্যক্তর্থ যদি এটা হয়, তাহলে ছাত্র পদের ব্যক্তর্থ হবে কি মানুষ অপেক্ষা কম, মানে এটার ব্যক্তর্থটা সংকীর্ণ, আর মানুষের ব্যক্তর্থ কি ছাত্র অপেক্ষায় কি মানুষের ব্যক্তর্থটা বেশি। তাহলে ছাত্রটা কি হবে? মানুষ পদের উপজাতি। আচ্ছা, ঠিক সেভাবে আমরা আগে জাতি যে উদাহরণটা দেখেছিলাম, এখানে জীবের সংখ্যা বেশি নাকি মানুষের সংখ্যা বেশি? জীবের সংখ্যা অনেক বেশি, মানুষের সংখ্যা জীবের থেকে কি কম। তাহলে ব্যক্তর্থটা কার বেশি? জীবের বেশি। মানুষের ব্যক্তর্থটা হলো কি জীব অপেক্ষা কম। তাহলে এখানে জীব পদটি হচ্ছে কি মানুষ পদের জাতি। কারণ আমরা এর আগে জাতি সম্পর্কে যখন জাতির সংজ্ঞাটি পড়েছিলাম, তো জাতির সংজ্ঞায় দেখেছিলাম যে দুটি শ্রেণীবাচক পদ কি পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত হবে যে ব্যক্তর্থের বিবেচনায় কোনো যুক্তি বা উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত বিধেয় পদটি উদ্দেশ্য পদ অপেক্ষা ব্যাপকতর হবে। মানে কি ব্যক্তর্থ বিবেচনায় কি ব্যাপকতর হবে কি বিধেয় পদটি উদ্দেশ্য অপেক্ষা। আর তাহলে জীব ও মানুষের এক্সাম্পলটা আমরা দেখেছিলাম। এখানে জীব পদটি কি হচ্ছে মানুষ পদের জাতি। জীবের কি ব্যক্তর্থটা বেশি, মানুষের ব্যক্তর্থটা কম, তাহলে জীব পদটা হচ্ছে কি মানুষ পদের জাতি। আচ্ছা, আমরা আজকে জাতি এবং জাতি নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি বাকি প্রকারভেদগুলো নিয়েও আলোচনা করব। তাহলে আমরা আজ কি পড়লাম? আমরা আজ বিধেয় কি তা পড়লাম। বিধেয় কী ছিল? উদ্দেশ্য বিধেয়র মধ্যকার সম্পর্ক হচ্ছে বিধেয়ক। আমরা দেখেছি কেবলমাত্র সদর্থক যুক্তি বাক্যে বিধেয়ক থাকে। আমরা বিধেয়কের পার্থক্য নিয়ে আলোচনা করলাম। আমরা দেখলাম বিধেয়কের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, আর বিধেয়কের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। এখানে আমরা দেখলাম যে যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টটল 4 প্রকার বিধেয়কের কথা বলেছে, আর পরিফেরি 5 প্রকার বিধেয়কের কথা বলেছেন। আমরা এক্সাম্পলের মাধ্যমে এই 5 প্রকার বিধেয়ক বোঝার চেষ্টা করেছি। আমরা জাতির সংজ্ঞা ও উদাহরণ বোঝার চেষ্টা করেছি এবং উপজাতির সংজ্ঞা ও উদাহরণ বোঝার চেষ্টা করেছি। আমি আশা করি আমার লেকচার তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমি বাকি প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।